সেন্টেন্সে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা জানো? নাউন না, প্রোনাউন না। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কমপ্লিটই হয় না। আজ আমরা ভার্ব এমনভাবে শিখব ভুল হওয়ার চান্স জিরো। যেমন জীবনে কাজ খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই সেন্টেন্সে কাজ বোঝানোর জন্য ভার্ব খুব গুরুত্বপূর্ণ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। মানে যখনই অন্যায় বাড়ে তখন সঠিক কাজ করার প্রয়োজন হয়। ভার্বও ঠিক সেই কাজটাই বোঝায়। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। ভার্ব। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট টেলস সামথিং অ্যাবাউট এ পারসন অর থিং। যে ওয়ার্ড ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলে দেয় তাকে বলা হয় ভার্ব। অর্থাৎ তাদের কাজ সম্পর্কে আমাদেরকে অবগত করায়। কাজ অথবা আমরা বলতে পারি কাজ অথবা অবস্থা, কাজ অথবা অবস্থা, অথবা বলতে পারি ব্যক্তি ও বস্তু সম্পর্কে কিছু বলে দেয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় ভার্ব। যেমন আমরা লিখতে পারি, এক্সাম্পল হিসাবে লিখতে পারি সি রাইটস, I eat, he runs, etc. তারপর হচ্ছে কাইন্ডস অফ ভার্ব। ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? ক্লাসিফিকেশন। আমরা বলতে পারি সাধারণত দুই ভাগে। এক নম্বরে আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব। সেকেন্ড নাম্বারে রয়েছে অর্ডিনারি ভার্ব। অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্ব মেন ভার্বকে সাহায্য করে, অর্থাৎ হেল্পিং ভার্ব বোঝায়। কি করে? মেন ভার্বকে সাহায্য করে, তাকে কি বলা হয়? হেল্পিং ভার্ব। এই ভার্বের আবার দুটো ভাগ আছে, একটার নাম প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং আরেকটার নাম হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি বলতে কি বোঝায়? প্রাইমারি অক্সিলারি মানে এগুলো সাধারণত টেন্স, কোয়েশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স বানাতে সাহায্য করে ঠিক আছে? এগুলো নেগেটিভ বানাতে সাহায্য করে। কোনগুলো? যেগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, সেগুলো কিন্তু নেগেটিভ বানাতে সাহায্য করে। যেমন আমরা এগুলোর কিছুগুলো রূপ আছে, যেমন টু বি রূপে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আবার টু হ্যাভ রূপে রয়েছে কি? রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং টু ডু রূপে রয়েছে ডু, ডাজ, ডিড। একটা করে উদাহরণ লেখা যাক তাহলে। আমরা এখানে উদাহরণ হিসাবে লিখতে পারি সি ইজ রাইটিং, সি ইজ রাইটিং। এবং টু হ্যাভ যে ভার্বটা, এখানে আমরা লিখতে পারি আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আর এখানেও ফুল স্টপ দিতে পারি। এবং টু ডুতে আমরা লিখতে পারি ডু ইউ প্লে। এখানে দেখো কোয়েশ্চেন, আমরা বললাম নেগেটিভ বানাতে, অথবা কোনো জায়গায় কোয়েশ্চেন বানাতে, অথবা টেন্সের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব বেশিভাবে ব্যবহৃত হয় এবং এগুলো এর কাজও। তারপর হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিটা আবার কি? এটার কাজ হচ্ছে ক্ষমতা, অনুভূতি এবং বাধ্যবাধকতা বোঝায়। কি বোঝানো হয় বলো তো?
এগুলোর মাধ্যমে আমরা ক্ষমতা বুঝি, অথবা অনুভূতি বুঝি, অথবা বাধ্যবাধকতা, মানে আমার এটা চাই বা আমি এটা করবই, কি বোঝায়? বাধ্যবাধকতা অ্যাটসেট্রা বোঝানোর জন্য এই মডেল অক্সিলারিগুলো ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি কি কি ব্যবহৃত হয়? উইল, শ্যাল, ক্যান, মে, মাস্ট, শুড, অ্যাটসেট্রা। ইউ মাস্ট স্টাডি, তোমাকে অবশ্যই কি করা দরকার? পড়াশোনা করা দরকার। ইউ মাস্ট, এখানে অবশ্যই কথাটা সাধারণত ব্যবহৃত হয়। ইউ মাস্ট স্টাডি, ফুল স্টপ। তারপরে চলে যাচ্ছি মেন ভার্বে। মেন ভার্বে আমি কোনো একটা এখানে লিখিনি, এখানে অর্ডিনারি ভার্বের কাছেই লিখে দিচ্ছি, এটার নামই হচ্ছে মেন ভার্ব অথবা অর্ডিনারি ভার্ব। এখানে আমরা এক্সাম্পল হিসেবে লিখে দেব ওয়াক অথবা লিখে দেব প্লে, যেগুলো সাধারণত কাজ বোঝায়। সাধারণত, অর্ডিনারি কথার অর্থই হলো সাধারণত, এটা কি বোঝানো হবে? কাজ বোঝানো হবে। যেমন সি প্লেজ ফুটবল, এটা হয়ে গেল কাজ। ওকে, এবার চলে যাচ্ছি ফিনাইট ভার্ব। আরও দুটো ভাগ আছে ভার্বের, এটা তোমার সাবজেক্টে অনুযায়ী পরিবর্তিত হয় কিছুগুলো ভার্ব এবং পরিবর্তিত হয় না কিছুগুলো ভার্ব, সেটার উপর ডিপেন্ড করে এই ভাগটা করা হয়েছে। একটার নাম হচ্ছে ফিনাইট ভার্ব, একটার নাম হচ্ছে নন ফিনাইট ভার্ব। ফিনাইট ভার্ব কাকে বলে? চেঞ্জেস অ্যাকর্ডিং টু সাবজেক্ট, মানে কি? সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, সেগুলোকে ফিনাইট ভার্ব বলে। সাবজেক্টের কোন কোন জিনিসগুলো দেখে নিয়ে পরিবর্তিত হবে, সেটা সাধারণত পরিবর্তিত হবে। এক নাম্বার হচ্ছে পার্সন, আর দু নাম্বার হচ্ছে নাম্বার। ওকে, যদি পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন থাকে, তাহলে ভার্বের ফর্মগুলো কিন্তু আলাদা আলাদা হয়। এবং নাম্বার অর্থাৎ সিঙ্গুলার অর প্লুরাল নাম্বার আলাদা আলাদা থাকলে ভার্বের ফর্মগুলো কিন্তু আলাদা আলাদা দেখতে পাবো। যা উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি সি এর সঙ্গে আমরা কি লিখব? প্লেস, কিন্তু সেটাই পার্সন আর যদি নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, দে হয়ে যায় বহু বচন, তাহলে কিন্তু কি হয়ে যাবে? প্লে, কি হয়ে যাবে? প্লে। বোঝা যাচ্ছে? তাহলে এই প্লেটা কি? এটা হয়ে গেল ফিনাইট ভার্ব। ঠিক আছে, এবার হচ্ছে নন ফিনাইট ভার্ব। নন ফিনাইট ভার্ব কাকে বলে? যার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না, একেবারে উল্টোটা। নন ফিনাইট, নন ওয়ার্ডটা দিয়েই বোঝানো যাচ্ছে ডাজ নট চেঞ্জ, কি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয় না, তাকে বলা হয় নন ফিনাইট ভার্ব। এবার ফিনাইট ভার্বের আবার দুটো রূপ আছে, একটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো যে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হচ্ছিল, এদের যদি অবজেক্ট থাকে তাহলে বলবো ট্রানজিটিভ, আবার যদি অবজেক্ট না থাকে তাহলে বলবো ইনট্রানজিটিভ। যেমন সি প্লেজ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। আর এখানে এক্সাম্পল দিয়ে লিখতে পারি দে প্লে ফুটবল, এখানে কিন্তু এই প্লেটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। ওকে, আর এই যে নন ফিনাইট বললাম, এই নন ফিনাইট ভার্বের আবার তিনটে রূপ আছে, একটার নাম হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ইনফিনিটিভ সাধারণত টু এর পর বসে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। জিরান্ডে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি, এবং পার্টিসিপালে দুটো ফর্ম হয়, একটা পাস্ট পার্টিসিপাল, একটা প্রেজেন্ট পার্টিসিপাল। এইগুলো হচ্ছে ভার্বের বিভিন্ন ভাগ। এবার আমরা ভার্বকে সেন্টেন্সে অথবা পরীক্ষার ওরিয়েন্টেড কিভাবে কাজে লাগাবো, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, এটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এটার মাধ্যমে আমরা
বা এটাকে কাজে লাগানো হয় বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে। কি লেখা থাকলো, যদি দুটো সাবজেক্টকে কি থাকে, দুটি সাবজেক্টকে কোনগুলো দিয়ে যুক্ত করা থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, তাহলে ওই দুটো সাবজেক্টের জন্য কি দুটো ভার্ব লাগবে? কখনোই নয়, একটাই ভার্ব ব্যবহৃত হয়। এবার ওই ভার্বের তো একটা সংকট এসে গেল, ধর্ম সংকট, যে আমি দুটো সাবজেক্ট আছে, কোন সাবজেক্ট অনুযায়ী বসাবো? কোনোটা যদি সিঙ্গুলার থাকে, কোনোটা আবার প্লুরাল থাকে, কোনোটা ফার্স্ট পারসন থাকে, কোনোটা সেকেন্ড পারসন থাকে, তাহলে আমরা কোন অনুযায়ী ভার্বটা বসাবো? তাহলে একটা রুল আছে যে ভার্বটা কাকে ফলো করবে? ফার্স্ট সাবজেক্টকে সবসময় ফলো করে। কোন সাবজেক্টকে ফলো করে? ফার্স্ট সাবজেক্টকে। মানে আমরা সবসময় ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসাবো। যেমন এখানে লেখা আছে দ্য ডাইরেক্টর, এই দ্য ডাইরেক্টরের ওপর বেস করেই আমরা এখানে ভার্বটা বসাবো। দ্য ডাইরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ, এই দেখো এই ওয়ার্ডটা দিয়ে আরেকটা সেন্টেন্সে আরেকটা সাবজেক্ট যোগ করা রয়েছে, তার নাম হচ্ছে দ্য ডান্সার। এটা কিন্তু প্লুরালে আছে, কিন্তু আমাদের ভার্বটাকে কাকে ফলো করবে? ফার্স্ট সাবজেক্টকে। তাহলে আমরা কি বসাবো? ওয়াজ। দ্য ডাইরেক্টর অ্যাজ ওয়েল এজ দ্য ডান্সার ওয়াজ অনার্ড, ওয়াজ অনার্ড। ওকে, তাহলে সবসময় ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসে। এই ওয়ার্ডগুলো আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, অ্যাটসেট্রা। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার রুল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার রুল, যে আমাদেরকে ওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখতে হবে। সেকেন্ড নাম্বার রুল আমাদেরকে কি বলেছে? বলছে যদি নাইদার নর অথবা আইদার অর দিয়ে যুক্ত থাকে কোনো সেন্টেন্সে, এখানেও বলা হচ্ছে কি দুটি সাবজেক্ট, এখানেও কিন্তু দুটো সাবজেক্টের কাহিনী। এখানেও বলা হচ্ছে দুটো সাবজেক্ট যদি নাইদার নর, আইদার অর এগুলো দিয়ে যুক্ত থাকে, তাহলে কিন্তু ভার্বটা কোন সাবজেক্ট অনুযায়ী বসবে? সেটা নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী বসবে। মানে ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে, এটা যেমন ভার্বের কাছের সাবজেক্ট এই সেন্টেন্সে, তো ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী নাইদার নর অর আইদার অর দিয়ে যুক্ত থাকলে বসবে। যেমন বলা হচ্ছে যে নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ওয়াজ প্রেজেন্ট। তাহলে নাইদার দ্য স্টুডেন্টস এটা একটা সাবজেক্ট হয়ে গেল, নর দ্য টিচার, এখানে কিন্তু টিচারের ওপর বেস করেই ওয়াজটা বসানো হয়েছে। টিচারটা যেহেতু আমাদের কিসে আছে বলো তো? সিঙ্গুলারে আছে, সেই অনুযায়ী আমরা এখানে ওয়াজ বসালাম। ঠিক আছে, নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে বসাবো। সেকেন্ড নাম্বার রুলটা একেবারে অপোজিট ফার্স্ট নাম্বার রুল থেকে, এবং এখানে কিন্তু কিছুগুলো ওয়ার্ডের পার্থক্য আছে। এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কোন ওয়ার্ডগুলো দিয়ে দুটো সাবজেক্ট যোগ করা হচ্ছে। এবার চলে যাচ্ছি থার্ড নাম্বার রুলে। যদি লেখা থাকে আইদার অর, আইদার, নাইদার, এগুলো সবসময় নিজের সঙ্গে সিঙ্গুলার ভার্ব নেয়। কি নেয়? সিঙ্গুলার ভার্ব নেয়। আইদার দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স লেখা থাকলো আইদার অফ দ্য, এখানে কিন্তু কর্তা যদিও প্লুরাল, তবুও এ সিঙ্গুলার কি নেবে? সিঙ্গুলার ভার্ব নেবে, যেহেতু এখানে আইদার আছে। আইদার দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমরা সেখানে কি বসাবো? সিঙ্গুলার ভার্ব বসাবো। আইদার অথবা নাইদার দিয়ে কোনো সেন্টেন্স থাকলে সেখানে আমরা কি বসাবো? সিঙ্গুলার ভার্ব বসাবো। ওকে, এখানে কর্তা প্লুরাল থাকলেও আমরা প্লুরাল ভার্ব বসাবো না। ফোর্থ নাম্বার যে রুলটা, সেই রুলে আমাদেরকে কি বলেছে বলো তো? ফোর্থ নাম্বার রুলে আমাদেরকে বলে দিচ্ছে যদি অ্যামাউন্ট দেওয়া থাকে অথবা টাইম দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু কি বসাবো বলো তো? সিঙ্গুলার ভার্ব, এগুলোর মতোই, আইদার অর আইদার এবং নাইদারের মতোই। যেমন অ্যামাউন্ট দেওয়া থাকলো 10 রুপিজ, এখানে আমরা কিন্তু 10টা যদিও
প্লুরাল মানে একের বেশি হলেও, প্লুরাল সংখ্যা হলেও রুপিজ, যেহেতু অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়ার জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব বসালাম। সেরকম টাইমের ক্ষেত্রেও আমরা ইজ করব, আর করব না। যদি অনেকটা সময়ের কথাও বলা থাকে তাও আমরা কি করব, ইজ করব। ঠিক আছে, এবার 5th নাম্বার রুলে আমাদের কি বলা হচ্ছে, ম্যানি এ মোর দ্যান ওয়ান। এরপরেও কিন্তু কি বসে বলো তো, সিঙ্গুলার ভার্ব বসে। যেমন ম্যানি স্টুডেন্ট হ্যাজ ফেল্ড, এরপরে কি বসে, সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে, ম্যানি এর পরে বা মোর দেন ওয়ানের পরে যদি আমাদের এখানে সাবজেক্ট যদি প্লুরালও থাকে অথবা সিঙ্গুলারও থাকে, আমাদের কিছু যায় আসবে না। ম্যানিয়ে দেখলেই আমরা এখানে কি বসিয়ে দেব, সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেব। পরেরটা হচ্ছে ভার্বের ফর্ম। তোমরা অবশ্যই জানো যে ভার্বের কটা ফর্ম আছে, টোটাল 3টে ফর্ম আছে। ফার্স্ট ফর্মকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্মকে বলা হয় পাস্ট ফর্ম এবং থার্ড ফর্মকে বলা হয় পাস্ট পার্টিসিপেল ফর্ম। এবার প্রত্যেকটা ভার্বের দুটো করে ভাগ আছে ফর্ম অনুযায়ী, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইররেগুলার। আর ফর রেগুলার, আর IRR লিখে দিলাম ইররেগুলার। রেগুলারের ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সে অথবা পাস্ট পার্টিসিপেলে ইডি অর ডি যোগ করি, কিন্তু ইররেগুলারের ক্ষেত্রে আমাদের ভাওয়েলটা চেঞ্জ হয় অথবা স্পেলিংটা গোটাটাই চেঞ্জ হয়ে যায়। গো, ওয়েন্ট, গন, টেক, টুক, টেকেন, অথবা বলতে পারি সিং করা হলো, তারপরে হয়ে গেল স্যাং, তারপরে হয়ে গেল সাং, মানে শুধুমাত্র এইখানে যে ভাওয়েলটা সেটা চেঞ্জ হয়ে গেল। এগুলো ভার্বের ফর্ম। ঠিক আছে, আশা করি এগুলো বোঝা গেছে। এবার দেখো এক্সামের কোশ্চেন কেমনভাবে আসে। এগুলো কিন্তু এক্সামে আসে। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেনে আমি লিখেছি যে সি ড্যাশ এ লেটার ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে ওয়ার্ডটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, যে অতীতকালের কোনো কথা বর্ণনা করা হচ্ছে। সেখানে রাইট হবে নাকি রোট হবে? অবশ্যই রাইট হবে না, এখানে হয়ে যাবে রোট। কারণ কি, পাস্ট টেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, তাই না? পরেরটা দেখো, অ্যাচ অফ দ্য বয়। তোমরা জানো যে অ্যাচ যদি থাকে ESEH, এটার পরে সবসময় এ কি নেয়, সিঙ্গুলার ভার্ব নেয়। কখনোই রুল মুখস্থ করতে যাও না, কনসেপ্টটা শুধু বুঝে নিয়ে পড়বে। ঠিক আছে, রুল হাজার হাজার রয়েছে, কনসেপ্ট আমরা যদি বুঝে নিয়ে পড়ি তাহলে আমাদের মুখস্থর চাপটা একেবারেই কমে যাবে। তাহলে অ্যাজ যদি থাকে তাহলে আমাদের সিঙ্গুলার, ব্যাস। আমরা বয়েজ না বয় কী লেখা আছে আমার দেখার দরকার নেই, তাহলে সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেব, এখানে হয়ে যাবে ইজ। এটার জন্য কিন্তু আর হবে না, এটা অবশ্যই মনে রাখবে। আবার অ্যারোর কেমন আছে দেখো, হি গো টু স্কুল। হি কি কোন পার্সন আর কোন নাম্বার, থার্ড পার্সন বটে, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি বসে, একটা ভার্বের সঙ্গে এস অর ইএস, যে যেমন ভার্ব সে এরকম এস অর ইএস নেবে। এখানে গো ছিল, এর সঙ্গে ইএস যোগ হয়েছে, তাই জন্য এটা ভুল। আমরা তাহলে অবশ্যই অ্যারোরে আমরা ভার্বটাকে মেন চেক করবই, হি গো টু আসে নাকি হি গোজ টু আসে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আমার দুটো কোশ্চেন আছে, বলে নিই। সি রানস, সি লিখছি আমি এখানে, সি রানস। এখানে বলো তো এই রানসটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, এটা কমেন্টে আমাকে জানাবে। আরেকটা যে মডেল ভার্ব কতগুলো আছে, সেই মডেল ভার্বগুলো আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবে। এবং তোমাদের যদি পার্সন অথবা সিঙ্গুলার ভার্ব নিয়ে কোনো কিছু কোয়ারি থাকে, আমি টেন্স নামক চ্যাপ্টারে ভালোভাবে এগুলো ছকের আকারে মানে লিখে বুঝিয়ে দিয়েছি। তোমরা একবার টেন্সের চ্যাপ্টারটা খুলবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটার প্রত্যেকটা ভাগ এক একটা ভিডিওতে বর্ণনা করা আছে। তাহলে টেন্সটা একটু
তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা তোমরা আরও ভালোভাবে বুঝতে চাও তাহলে কিন্তু এই পার্সন নাম্বারটা ভালোভাবে বোঝানো আছে এই টেন্সের চ্যাপ্টারে। ঠিক আছে, তাহলে টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।